সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনিয়ম কারচুপির অভিযোগ চরম কলঙ্কিত করেছে ডাকসু নির্বাচনকে, যা হতাশাজনক, কাম্য নয় কোনোভাবেই। এসব মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। আর পরাজিত বিভিন্ন প্যানেলের ছাত্রনেতারা বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রকাশিত প্রতিবেদনে প্রমাণ হয়েছে ভোট কারচুপির অভিযোগ সত্য। যদিও জয়ীদের দাবি এসব কেবলই নতুন বিতর্ক সৃষ্টির অপচেষ্টা। বৃহস্পতিবার নিউজ 24 টেলিভিশনের নীলক্ষেতে ডাকসুর ব্যালট পেপার ছাপা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আল মুহাইমিনুল খানের রিপোর্ট। নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ব্যালট ছাপানোর সুযোগ নাই। না, কারণ ওই মেশিনটা ওখানে থাকবে না। হ্যাঁ, আমি ছাপাইছি, মাল তো আমার না, আমি হলো ছাপার টাকা পাইছি। ডাকসু নির্বাচন ঘিরে নানা অনিয়ম, অসঙ্গতি আর অভিযোগ পাল্টা অভিযোগের আগুনে ঘি ঢালে নিউজ 24-এর অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে তথ্য উপাত্ত আর সংশ্লিষ্টদের জবানিতে উঠে এসেছে নীলক্ষেতেই ছাপা হয়েছিল ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার। যে কারণে বৃহস্পতিবার ডাকসুর ব্যালট সংক্রান্ত প্রতিবেদনটি ছিল টক অব দ্য কান্ট্রি। ছুটির দিন শুক্রবারেও ক্যাম্পাস জুড়ে তুমুল আলোচনা সমালোচনা ছিল শিক্ষার্থীদের মাঝে। ব্যালট নিয়ে অনিয়মের ঘটনাকে ভীষণ হতাশাজনক বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। এটা আমাদের জন্য একই সাথে হতাশার, লজ্জার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অপেশাদারিত্বের প্রমাণ কিন্তু এখানে রয়েছে। আমরা চাইবো যেন এটার একটা ক্লারিফিকেশন আমাদেরকে দেন এবং সবার মনের যেন কনফিউশনটা দূর হয়ে যায়। কেবল সাধারণ শিক্ষার্থীরাই নয়, তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোটে অংশ নেওয়া প্রার্থীরা। প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমোল্লার বসু বলেন, নির্বাচনে কারচুপির যে অভিযোগ তারা করেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার সত্যতা মিলেছে। আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো নিয়ে প্রথম থেকেই বারবার অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা খুবই দুঃখজনক। প্রশাসন যে কোনো প্রকার খতিয়ে দেখা ছাড়াই কিন্তু তারা এই পুরো অভিযোগটিকে অস্বীকার করেছিল। সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে প্রশাসনের এক ধরনের একটা দায়সারা মানসিকতা শুরু থেকেই তারা দেখিয়ে আসছে নির্বাচনের পর থেকেই। এবং যখন আমরা এই অভিযোগটি একদম নিউজ রিপোর্ট সহ যে প্রমাণ হয়েছে, তখন কিন্তু প্রশাসন এই বিষয়টিতে এগ্রি করেছে যে হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। প্রচন্ড পরিমাণে প্রশ্নবিদ্ধ করে, যেই সব থেকে বড় যে নিদর্শনগুলো আমরা দেখতে পেয়েছি অনিয়মে, তার মধ্যে একটি হচ্ছে যে ব্যালট পেপার কেন অরক্ষিত অবস্থায় থাকবে, এবং নীলক্ষেতে তারা এটি ছাপিয়েছে। এটি তো একটি খুবই অদ্ভুত বিষয়ই। তার চেয়েও যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। কারো কারো অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের আচরণ ছিল রহস্যজনক। সেই অস্বচ্ছতাগুলোকে যদি পরিষ্কার না করা হয়, জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসন না করেন, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বা এই ডাকসুর প্রতি শিক্ষার্থীদের আস্থাহীনতা তৈরি হবে এবং নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিও কিন্তু আস্থার জায়গায় একটা চির ধরবে, যেটা আমি মনে করি যে যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্যই আরও বেশি ক্ষতির কারণ। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে ওনারা কি আসলে চান যে এরকম আস্থার জায়গায় একটা চির থাকুক? কিছু যদি না করে তাহলে তারা কনফিডেন্টলি এই মিথ্যাগুলো কেন করতেছে? এবং সেই সাথে প্রশাসনের দিক থেকে যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম যে তারা এই বিষয়গুলো উপস্থাপন করুক, সেই বিষয়গুলো তারা এখন পর্যন্ত উপস্থাপন করেনি। তো তার কি মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা যে চুরির এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা বলতেছি, সেটা আসলেই কিছু না কিছু হয়েছে এখানে। আগেই ভোট কারচুপি আর অনিয়মের 11টি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দাবি, গণমাধ্যমের প্রতিবেদনে সত্য উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচনের পূর্বে এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে প্রথম ধাপ। সেই প্রথম ধাপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেখানে ব্যালট পেপার ছাপানো হলো ওই নীলক্ষেত গাউসুল আজম থেকে, যেটা অত্যন্ত কষ্টকর। প্রত্যেক নির্বাচনেরই এটি কিন্তু একটি সহজাত প্রক্রিয়া, একটি নিয়ম যে কেন ব্যালট বাতিল হলো এটা প্রকাশ করা, কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। নিউজ 24-এর যে অনুসন্ধানী অভিযান রয়েছে, সেই অভিযানে কিন্তু স্পষ্টভাবে সব কিছু দিবালোকের মতো সত্য প্রকাশিত হয়েছে যে আসলে ওইখানে অরক্ষিতভাবে ব্যালট পেপার যে ছাপানো হয়েছে এবং পরবর্তীতে ব্যালট পেপার যে কাটিংয়ের যে হিসাব, 8000 ব্যালট পেপারে গলমিলের যে হিসাব রয়েছে, সেখান থেকে আসলেই সংখ্যা প্রকাশ করে আমাদের ব্যাপকভাবে আমরা সংখ্যা প্রকাশ করছি যে আসলে ওই 8000 ব্যালট পেপার কোথায় গেল। 8000 ব্যালট পেপার কি অন্য কোনো সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য কি আসলে ব্যবহার করা হলো কিনা? তবে বিজয়ী নেতারা বলছেন, শিক্ষার্থীদের ভোট না পেয়ে কৃত্রিম বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি।
যে ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা শুধুমাত্র কৃত্রিম বিতর্ক। একই সাথে যেই প্রমাণগুলো সামনে আসছে বা যেই বিতর্কগুলো সামনে এসেছে ইতিমধ্যে আমরা দেখেছি, এর বিষয়ে আমাদের কথা হচ্ছে যে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের কাছে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের অবশ্যই তদন্ত করে সুষ্ঠুভাবে সেটার যে জবাব সেই জবাব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করব। কর্তৃপক্ষ বলছে নীলক্ষেতে প্রিন্ট করালেই নির্বাচন বিতর্কিত হয় না। নীলক্ষেত কি নিষিদ্ধ পড়লেই? এটা তো নিষিদ্ধ পড়লেই না, তাই না? নীলক্ষেতের দুনিয়ার সবচেয়ে বেশি ছাপাখানা, তাই না? সেগুলো না বলে নীলক্ষেতে কেন ছাপাইলো, নীলক্ষেতে ছাপাইলো, এটা নিশ্চয়ই ওই যে আমরা তো শোকজ করছি তো। জি স্যার। যে ব্যান্ডার তো আমাদেরকে বলে নাই। হ্যাঁ, আমরা একটা শোকজ করছি, তার কাছ থেকে একটা উত্তরের অপেক্ষা করতেছি কেন নীলক্ষেতে আসতে হইলো তাকে। যদিও এরই মধ্যে প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচনকে ঘিরে তৈরি বিতর্কের জল কত দূর গড়ায় তা এখন দেখার বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কী তদন্ত করে, তার ফলাফল কি হয় এবং সেই ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন হয় সেদিকে তাকিয়ে আছে সব মহল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। নীলক্ষেতেই ডাকসু নির্বাচনের ব্যালট ছাপার বিষয়ে নিউজ 24-এ অনুসন্ধানী সংবাদ প্রচারের পর আবারও আলোচনায় ডাকসু নির্বাচনের ভোট কারচুপির অভিযোগ। এ বিষয়ে সরব হয়েছেন ডাকসুর সাবেক নেতারাও। তারা বলছেন, এমন গুরুত্বপূর্ণ নির্বাচনের ব্যালট অরক্ষিত জায়গায় ছাপানো সুপরিকল্পিত পরিকল্পনা হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ডাকসু নির্বাচনের শুরু থেকে নানা আলোচনা, সমালোচনা ও অভিযোগের পাহাড় ছিল প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও। 25 সেপ্টেম্বর সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় নিউজ 24-এর অনুসন্ধানী সংবাদে। এরপরই শুরু হয় অরক্ষিত জায়গায় ব্যালট ছাপা নিয়ে নানা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন ডাকসুর সাবেক নেতারা। ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সুপরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। যে ব্যালট পেপারগুলো খুবই অরক্ষিত নীলক্ষেতের প্রেসে ছাপানো হয় এবং আরেকটা জায়গায় এটার কাটিং করা হয় এবং সেইটার সংখ্যা কত ছাপা হয়েছে এটা নিয়েও এক একজন এক এক রকম ভার্সন দিচ্ছে। আমি বলবো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। যদি এটা মেটাকুলাসলি পরিকল্পিতই হয়ে থাকে তাহলে পরে এটা ব্যালট ছাপার ভেতর দিয়ে কতগুলো পরিকল্পনা কার্যকর করা হয়েছে। ডাকসুর সাবেক আরেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ভুল প্রমাণিত হলে পাল্টে যেতে পারে ফলাফল। এখন রেজাল্ট হয়েছে, যাই চলতে থাকুক, কিন্তু তারপরে তদন্ত তো হতে পারে এবং তদন্তে যদি প্রমাণ হয়ে যায় এটা খুবই গ্রস মিস্টেক, এইটা আসলে ভোট বদলে দেওয়ার মতো, পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তখন নতুন করে চিন্তা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ঐতিহ্য ধরে রাখতে কারচুপির এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সাবেক ডাকসু নেতাদের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কোনো একটি দল বা গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর মিরপুরে এক দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি। বলেন, গণমাধ্যমের খবরে প্রমাণিত হয়েছে ডাকসুর ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে। মাঠ সমতল না করে অসমতল রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে বলে অভিযোগ তার। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মিথ্যা প্রচারণা এবং বিশেষ কৌশলের মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। আমরা বলেছি যে মাঠ সমতল রেখে রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। শেখ হাসিনা যে অরক্ষের রাজনীতি, যে দুর্নীতির রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, যে নানা রকম চুরি চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, তার রূপ কিন্তু আমরা এখনো ভুগছি। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আগ্রহী গোটা বিশ্ব। ভোট হবে উৎসব মুখর। জাতিসংঘ অধিবেশনে কয়েক দেশের সরকার প্রধানের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান আরো বলেন, যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি আরো বলেছেন, তরুণরা বিশ্বে
পরিবর্তনের এজেন্ট। আর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 3টি দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদন। যুবকদের জন্য বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। Lasting global progress cannot be achieved without youth inclusion. Technology is the language of the youth. I think this is a key issue when we are talking about youth. They are different, not like previous generations. They are a universal generation. প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয় সেটিও স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। Young people are too big to be kept. সারাদিনের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এ নিয়ে কথা বলেন। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে না, কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। জানান, বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করেন প্রফেসর ইউনূস। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক প্রধানদের সঙ্গে। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। উনার যে 3-0 নিয়ে উনি যে কাজ করেন, গ্লোবাল যে অ্যাডভোকেসি করেন, সেই বিষয়ে উনি কথা বলবেন। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দেবার পর থেকেই প্রফেসর ইউনূস যেখানে গেছেন, যে অধিবেশনে যোগ দিয়েছেন, প্রসঙ্গ উঠে এসেছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের। তিনিও সবগুলো সাইডলাইন বৈঠক, বাইলেটারাল বৈঠক এবং অধিবেশনগুলোতে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর হবে। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মারুফা রহমান সরাসরি যুক্ত দিচ্ছেন। মারুফা, আপনার বানানো প্রতিবেদনটি দেখছিলাম। গতকালকে 3টি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, আজও ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। কোন কোন বিষয়গুলো আজকে প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেতে পারে সে বিষয়ে আপনার জানা থাকলে আমাদেরকে একটু বলবেন। বলি, আজকে সময় ঠিক 9টার সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনের আজকে যে পর্বটি সেটি শুরু হবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য রাখবেন 10ম বক্তা হিসেবে। এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে আমি প্রেস সচিবের বরাত দিয়ে বলতে চাই। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের বিগত 14 মাসের যে কার্যক্রম, সংস্কার এবং গণঅভ্যুত্থান 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কেন্দ্রিক ভাবনা এবং উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন হবে, মূলত এই বার্তাটি প্রধান উপদেষ্টা আজকে তার ভাষণে দিবেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি তার ভাষণে থাকবে। এছাড়াও আমি প্রেস সচিবের বরাত দিয়ে বলতে চাই যে আজকের অধিবেশনে সংস্কার কার্যক্রম এবং অর্থনৈতিক যে পুনরুদ্ধার বিগত 14 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের, সেই অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা তিনি বলবেন। একই সাথে তিনি যে অর্থনীতির স্বপ্ন দেখেন, যেরকম 3-0 যে তত্ত্বটি, সেই আহ্বানটি তিনি আবারও জানাবেন এবং তরুণরাই যে আগামীর বিশ্বের নেতৃত্ব দেবে এবং তারাই যে আগামী বিশ্বের নেতৃত্বের এজেন্ট, সেই কথাটি কিন্তু তিনি গতকালকের অধিবেশনেও বলেছেন। সেই বিষয়টিও তার ভাষণের মধ্যে থাকতে পারে। তো বাংলাদেশ প্রসঙ্গে যদি আমি বলি আবারও, সেটি হচ্ছে বিগত 14 মাসের সংস্কার নিয়ে যে কার্যক্রম, জুলাই গণ অভ্যুত্থানের হত্যার বিচার এবং একই সাথে আগামীর নির্বাচনটি উৎসব মুখর হবে এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা করবে এবং রাজনীতিবিদদের হাতে তিনি দেশকে হস্তান্তর করবে। এই বিষয়গুলো তিনি তার ভাষণের মধ্যে তুলে আনবেন। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও বিশেষ গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সাধারণত যে বিষয়গুলো তিনি নিয়ে আসেন, জলবায়ু, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পরিবেশ নিয়ে তার যে ভাবনা, সেই বিষয়গুলোই তার ভাষণে
থাকবে। তো গুরুত্ব পাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে মারুফা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বক্তব্য রাখবেন বাংলাদেশ সময় যদি বলি, বাংলাদেশ সময় রাত 11টার সময়। অনেক ধন্যবাদ মারুফা আপনাকে। 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের জেলা ও উপজেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা ছাত্র যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবিও জানান জামায়াত নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুণরাই আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব নিতে ভুল করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সভ্যতার বাংলা গড়া ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ। খুলনার ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন ছাত্র যুবকদের নেতৃত্বেই আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে হবে। ছাত্র শ্রমিক যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি। যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ, যাদের জীবন আছে, শক্তি আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে, যাদের মেধা আছে, মনন আছে, যারা ভাঙতে পারে, যারা গড়তে পারে। এদিকে দুপুরে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর জামায়াত ইসলামী। পরে মিশন পাড়া থেকে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পিরোজপুরে জামায়াতের কর্মসূচিতে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ ছাড়া ভোটে না যাওয়ার ঘোষণা দেন। যাতে সমস্ত রাজনৈতিক দলগুলো সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এদিকে সকালে নীলফামারী শহরের ডিসির মোড়ে সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এছাড়াও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপি প্রতীক নিয়ে জটিলতার সংবাদ নির্বাচনের প্রভাব ফেলবে না, এমন মন্তব্য নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। আরও বলেন বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারবে না বলেও জানান তিনি। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে উদ্ধার করেছে পুলিশ। 5 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পূর্বাচলের 1 নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে, আর চিকিৎসার জন্য তাকে কুয়েত বাংলাদেশি মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কামারপাড়া থেকে অপহরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার অন্যতম পরিচিত মুখ মামুনুর রশিদকে। এরপর কেটে যায় 5 দিন। পুলিশ, র্যাব সহ সব আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি মামুনের। শুক্রবার দুপুরে পূর্বাচলের নবনির্মিত স্টেডিয়ামের অদূরে একটি মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা। এই কথা হয়েছে, বাবা ভালো সত্যি ভালো আছে, এই পর্যন্ত দেখছি যথেষ্ট ওগুলো কথা বলে। এই আলহামদুলিল্লাহ, এবং দেখতেও পেরেছি উনি সুস্থ আছেন, আমাদের মাঝে অক্ষত অবস্থায়, পরিবারের মাঝে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। জুলাই বিপ্লবের পরে স্বাধীন এই বাংলাদেশে একজন নিরপরাধ নিরীহ আলেম জুলাই যোদ্ধা এইভাবে অপহরণ হবে, গুমের শিকার হবে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই।
মামুনুরকে পাওয়া গেলেও প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে, আমরা মনে করি প্রশাসনের কাছে আমরা তার গুম হওয়ার ফিরে পাওয়ার আগ পর্যন্ত যে সহযোগিতা বা আমরা যেটা ফ্রুটফুল যে একটা ফিডব্যাক আমরা পাইনি, আমরা এটা আশাবাদী। আমরা তার সহযোদ্ধা হিসেবে, একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটা দাবি যে এখন প্রশাসনের কাজ শুরু, আমরা এটাই মনে করি। এদিকে মামুনুরের সঙ্গে কথা বলে পুলিশ জানায় 4 ব্যক্তি তাকে অপহরণ করে, কিন্তু কারো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। উনি বলেছে যে উনি চিনতে পারেননি কাউকে, বা উনি বলেছেন যে 4 জন লোক অনুমান ছিল ওখানে যখন আটক করে রেখেছে। 2 জনকে উনি দেখেছেন, 2 জনকে দেখেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে বুঝলেন 4 জন? বলেছে আমার অনুমান করেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টায় পুলিশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের ঘণ্টা বাজছে আরও আগেই, আর মাত্র 2 দিন পর ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শুরু হবে বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা। সারা দেশে এবার 33,355টি মণ্ডপে পূজা হচ্ছে। আর ঢাকা মহানগরীতে সেজেছে 259টি মণ্ডপ। গত বছরের তুলনায় ঢাকায় 7টি পূজা মণ্ডপ বেড়েছে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মহালয়া পার হতেই শহর থেকে জেলা জুড়ে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। আর কয়েকদিন পর বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়বে কাঠি। দেবী দুর্গাকে বরণে সেজেছে পূজা মণ্ডপ। দেবীর আগমন এবার গজে বা হাতিতে, যার অর্থ শস্য শ্যামলা বসুন্ধরা। পঞ্জিকা মতে দেবী যাবেন দোলা বা পালকিতে। এবছর 33,355টি মণ্ডপে হচ্ছে পূজা। আগের বারের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তাদের অভিযোগ, উৎসবের প্রস্তুতির মাঝেই কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড়, নাটোর সহ 13 জেলায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার দিনগুলোতে রাত 11টা পর্যন্ত মেট্রো রেল চালু রাখার আহ্বান জানান গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। মেট্রো রেলের এই যে রাত 9টা বা 9:30 বন্ধ করেন, এটা রাত 11টা পর্যন্ত এটা যেন চালু রাখা হয়। অন্তত ঢাকা শহরে দাবি করব, এই সম্প্রীতির যে আপনারা আহ্বান জানান, এটা যেন বছরে 365 দিন হয় এবং এটা মসজিদ, পেগোডা, মন্দির শুধু না, সকল জায়গায় যেন এই আওয়াজটা আপনারা তোলেন। এছাড়াও দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী 3 দিন ছুটি সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় 8 দফা দাবি তুলে ধরেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। শুক্রবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে দেখা যায় ক্রেতাদের সমাগম। ছুটির দিনে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। পুরো সপ্তাহ জুড়ে থাকছে নুডলস, বিস্কুট সহ নানা পণ্য, একটি কিনলে আরেকটি ফ্রি অফার। বাসার কাছে এমন সুপার শপ থাকায় পরিবার নিয়ে ঘরের জন্য যে কোনো প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারছেন আগতরা। একই সাথে ফার্মেসি কর্নার, লাইভ বেকারি ও পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য, মানসম্পন্ন পণ্য ও তাজা মাছ, সবজি পেয়ে খুশি ক্রেতারা। ম্যাক্সিমাম বাসার জন্য গ্রোসারি আইটেম এটার জন্য আসা হয়। জুয়েলারিস, মেকআপও মাঝে মাঝে কিনি, সবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। যেটা চাই সেটাই পাওয়া যায় এখানে, এমন কিছু না যেটা পাওয়া যায় না। মানে চাল, ডাল, ফ্রুটস, যেটা আমরা, আর সব কিছু ফ্রেশ। যা প্রোডাক্ট আছে গ্রোসারি, এখানে কিছু ছাড় থাকে, এরা স্পেশালি কিছু ছাড় দেয়। আর এদের ফিশটা খুবই ভালো। বাসার থেকে কাছে হয়, এটা হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এটা বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনাবাজারের নতুন আউটলেটে ক্রেতাদের সমাগম। ছুটির দিনে পণ্য কিনতে মিনাবাজারে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের
জেসিএক্স বিজনেস টাওয়ারে মিনা বাজারে সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড়। সুলভ মূল্যে নানা রকমের মাছ কেনার দিকে বেশি ঝোঁক ছিল ক্রেতাদের। পাশাপাশি পাওয়া যাচ্ছে মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য। একই সাথে বিস্কিট, চিপস, শ্যাম্পু, জুস এবং টুথপেস্ট এসব আইটেম একটি কিনলে একটি ফ্রি অফারও চলছে। সব বাজার এখান থেকেই বেশিরভাগ করি, কারণ আমার কাছে যেটা মনে হয় অন্য অন্য সুপার শপ বা বিভিন্ন বাজার থেকে এটা আমার কাছে সাশ্রয়ী মনে হয়। তো আমরা যারা বসুন্ধরা মূলত কন্টিনিউ বসবাস করতেছি তাদের জন্য মিনা বাজারটা খুবই উপকারী। অ্যাকচুয়াল কাঁচা বাজার থেকে কিন্তু দেখা যাচ্ছে সুপার শপগুলোতে প্রাইস একটু বেশি থাকে, বাট কম্পারেটিভলি সবগুলোর মধ্যে মিনা বাজার আই ফিল লাইক একটু কম থাকে। এই জায়গাতে আসলে আসি হচ্ছে সপ্তাহে একদিন, কারণ এই জায়গাতে মানে মিনা বাজারে এই আউটলেটটাতে পার্কিং এর যথেষ্ট একটা জায়গা আছে। আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য 191 জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 15 ক্লাবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এছাড়া 5 জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠকের পর বিকেল 4:30টায় বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।